What is spirituality? স্পিরিচুয়ালিটি হচ্ছে আত্মজ্ঞান, সেলফ রিয়েলাইজেশন। খুব সরল ভাষায় যদি বলো, সেটা হচ্ছে নিজেকে খুঁজে পাওয়া বা নিজেকে জানা আরও ভেতর করে। রিলিজন অ্যান্ড স্পিরিচুয়ালিটি ইজ টোটালি ডিফারেন্ট। সাধনা মানে কি? Spirituality is lived through sadhana. The word shad means প্রবল ইচ্ছে। আচ্ছা, এই প্রবল ইচ্ছেটাকে যদি আমরা ঠিকভাবে চ্যানেলাইজ করি, সেই প্রবল ইচ্ছেটা কিন্তু আমাদের সিদ্ধি প্রাপ্তি করতে সাহায্য করে। আমার একটা ডিপ্রেশনের একটা ফেজ যায়, তখন আমি জানি না কীরকমভাবে আউট অফ নোওয়্যার হনুমানজি কেম ইন টু মাই লাইফ। বৈষ্ণব ট্রেডিশনে যেটা বলো, উনি রামজির পরম ভক্ত। হি ইজ লাইক আ দাস টু হিম, হি হ্যাজ টোটাল সারেন্ডার। এতটা ওনার ট্রাস্ট শ্রী রামজির ওপরে। তুমি ট্রাস্ট চাইছিলে, তুমি ইউ আর শেকন ইনসাইড, ইউ ওয়ান্টেড সাম কাইন্ড অফ সিকিউরিটি। হনুমানজির ট্রেড কি? উনি হচ্ছেন ফুললি স্ট্রেংথ ইন বডি অ্যান্ড মাইন্ড। আর হনুমানজির আরেকটা স্ট্রেংথ হচ্ছে ইন্টেলেকচুয়াল ব্রিলিয়েন্স। অনেক শক্তিপীঠগুলোতে আমরা হনুমানজিকে বাইরে পাই, উইদাউট অ্যাক্সেসিং হিজ অ্যাকনলেজমেন্ট বা ওনার গ্রেস ছাড়া কিন্তু আমরা মা অবধি পৌঁছতে পারবো না। ইয়োর কানেকশন উইথ মা কালী। কালী শব্দটাই কাল থেকে এসছে। কাল ইজ বোথ এমিনেন্ট ফর টাইম অ্যান্ড ডেথ। শি ইজ দ্যাট ফার্টাইল উম্ব। উনি হচ্ছে সেই গর্ভ যেখান থেকে আমরা সবাই এসছি, আর আমরা সবাই কিন্তু শেষও হব। উনি শেষ, উনি শুরু। দ্যাট ইজ ওয়াই শি ইজ black in color also, because black absorbs everything. She will absorb everything. সেই জন্য আমরা বলি না, মা আমাদের খারাপটাও নেবে, আর যদি সেখানের মধ্যে অহংকার রাখি, মা ভালোটাও টেনে নিয়ে যাবে। আর সেই জন্য একটা বাচ্চার মতন কোনো ইগো প্রাইড কোনো কিছু ছাড়া মাকে শিশুর মতন ডাকো। এপিসোড 54, অ্যান্ড এই এপিসোডটা ইজ ভেরি স্পেশাল ফর মেনি রিজনস। এই এপিসোডটা মেন পারপাস হচ্ছে টু সিম্পলিফাই স্পিরিচুয়ালিটি, এবং সেটার জন্যে আমাদের আজকের গেস্ট ইউভিকা ম্যাম, ইউভিকা ধর। তো এই এপিসোডটার পারপাসটাই ছিল যে আজকের দিনে যা নেগেটিভিটি আছে আমাদের আশপাশে, এই স্পিরিচুয়াল সাইডটা আমাদের সবারই থাকে, কারোর বেশি কারোর কম। এই অ্যাঙ্গেলটাকে যদি আমরা ট্যাপ করতে পারি আমাদের মেন্টাল হেলথের জন্য, সেটা আই ফিল ইজ গুড। আই উড লাইক টু বিলিভ আমার একটা স্পিরিচুয়াল জার্নি হয়, এবং সেটার জন্যে আমি এই এপিসোডটা করতে চাইছিলাম উইথ সামওয়ান যে খুব ভালোভাবে বোঝাতে পারবে আমাদেরকে হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি। অ্যান্ড আমি আর বেশি কথা বলতে চাই না, আপনারা এই এপিসোডটা দেখুন। ইট ইজ আ ভেরি নাইস এপিসোড, ইট ইজ আ ভেরি ইনফরমেটিভ এপিসোড, অ্যান্ড যদি আপনি পুরো এপিসোডটা দেখেন অনেক ক্ল্যারিটি আপনারা পাবেন। সো এটাই যা বলার, প্লিজ আপনারা পুরো এপিসোডটা দেখুন, আর এপিসোডের শেষে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। Yuvika Ma'am, welcome to the Room of Tales. Thank you so much for coming. এই এপিসোডটা আমি করতে চাইছিলাম অনেক দিন ধরেই, বাট আই হ্যাভ নেভার ডান অ্যান এপিসোড লাইক দিস, কারণ আমার নিজের একটা আই উড লাইক টু কল ইট আ স্পিরিচুয়াল জার্নি হয় কিছু বছর আগে, অ্যান্ড তারপর থেকে আই ওয়ান্টেড টু ডু দিস এপিসোড ইন দ্য বেস্ট ওয়ে পসিবল, অ্যান্ড আই থিঙ্ক ইউ আর দ্য বেস্ট পার্সন যার সাথে আমি কথা বলে এই এপিসোডটা করতে পারি। সো I again thank you for coming. Namaskar, and thank you so much, Rohit, for inviting me to the Room of Tales. I accept this invite most humbly, and I take this as a divine grace, because it is a blessing that I can connect with many of my friends, and maybe I can put across what I want to share, my little stories, যেগুলো আমার সাথে ঘটেছে বা যেটা আমাকে হেল্প করেছে এই আধ্যাত্মিক জীবনে এগিয়ে যাওয়ার জন্য, সেগুলো আমি শেয়ার করতে চাই, আর তার জন্য আমি খুবই খুবই এক্সাইটেড আছি। থ্যাংক ইউ সো মাচ।
এই এপিসোডটা করার উদ্দেশ্যটা it has to be clear to the audience, which is simplifying spirituality, যেটা মানে আপনি আপনার ইনস্টাগ্রাম দেখলে বা আপনার রিলসগুলো দেখলেও দ্যাট ইজ হোয়াট ইউ ট্রাই টু ডু, ইজ টু সিম্পলিফাই স্পিরিচুয়ালিটি। এই এপিসোডটার পারপাসও ওটাই। সো মাই ফার্স্ট কোয়েশ্চেন টু ইউ ইজ, হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি? দেখো রোহিত, ইন দ্য ওয়েস্টার্ন কনসেপ্ট অফ স্পিরিচুয়ালিটি আর আমাদের সনাতন ধর্মে যে স্পিরিচুয়াল কনসেপ্ট আছে সেটা একটু ডিফার করে। আমাদের ধর্মে বলা হয় যে স্পিরিচুয়ালিটি হচ্ছে আত্মজ্ঞান, সেলফ রিয়েলাইজেশন। খুব সরল ভাষায় যদি বলো, সেটা হচ্ছে নিজেকে খুঁজে পাওয়া বা নিজেকে জানা আরও ভেতর করে। আমার গুরুদেব আমাদের ওনার লিখিত একটা বইয়ে লিখে গেছেন কি এক্সাম্পল নেওয়া যায় একটা পেঁয়াজ। যেরকম একটা পেঁয়াজকে তুমি দেখবে, অনিয়ন, প্রথমের তার কোষটা খুবই নোংরা থাকে, আস্তে আস্তে তুমি লেয়ার বাই লেয়ার যখন সেই পেঁয়াজটাকে তুমি ছাড়াও, ভেতরের লেয়ারগুলো সেটা আরেকটু পরিষ্কার বা তার ভেতরের আরেকটু পরিষ্কার হতে থাকে। সুতরাং আমরাও সেরকমই, আমরাও খালি এই বডি নয়, আমাদের ভেতরেও লেয়ার্স আছে। এই প্রথম লেয়ার তুমি যেটা দেখছো, আমাদের হাড় মাঁস দিয়ে তৈরি যে শরীরটা, এটা কিন্তু বলা হয় অন্নময় কোষ। যে অন্ন আমরা খাই, হোয়াট এভার নারিশমেন্ট উই আর গেটিং ফ্রম ফুড বলো, ফ্রম নেচার, সেই আমাদের এই শরীরটাকে তৈরি করে। এটাকে আমরা পরিষ্কার রাখি, পরিচ্ছন্ন রাখি, সেটা খুব ভালো কথা। তার ভেতরে আরেকটা লেয়ার আছে যেটাকে আমরা বলি প্রাণময় শরীর। সেটা হচ্ছে আমাদের প্রাণিক বডি, সেটাকেও আমাদের সুস্থ পরিষ্কার করে রাখতে হয়, তার জন্য আমরা প্রাণায়াম করি। তারপরের লেয়ার হচ্ছে মনোময় শরীর, যেটাকে আমরা মন বুঝি, আওয়ার মেন্টাল বডি, যেটাকে আমরা মাইন্ড বলি, থটস বলো, ইমোশনস বলো, আমাদের বিলিফ সিস্টেম যেটা, সেটাকেও কিন্তু আমাদের ক্লেন্স করতে হয়, আর সেখানেও পিউরিফিকেশনের দরকার। তারপরে আসে উইজডম বডি, যেটাকে বলে বিজ্ঞানময় শরীর। সেটাকে তুমি বলতে পারো আমাদের ইনটিউশন, সিক্সথ সেন্স, যেটা সবসময় ঠিক থাকে, আমাদের ঠিক গাইডেন্সটা দেয়। আর শেষে গিয়ে যেটা পেঁয়াজের সব থেকে পরিষ্কার যে অংশটা, দ্য বাড, দ্য ক্লিয়ার পিওর বাড অফ অনিয়ন, দ্যাট ইজ আর সোল, আমাদের আনন্দময় শরীর। তো স্পিরিচুয়ালিটি বলাতে এটাই বোঝায় লেয়ার বাই লেয়ার আমরা কিভাবে নিজেকে পিল করছি, পিউরিফাই করছি, নিজেকে জানছি, টিল দ্য ফ্যাক্ট উই নো যে আমরা একটা খালি পিওর সোল, আর বাদ বাকি হচ্ছে all layers. So it is our journey of peeling, purifying and knowing. I'm very fascinated to know how did your spiritual journey begin? মানে কি করে সেটা শুরু হয়? দেখো, স্পিরিচুয়াল জার্নি কিন্তু সবার, এইটাই আমাদের লাইফের পারপাস। নিজেকে জানাটাই, নিজেকে খুঁজে পাওয়াটাই আমাদের প্রত্যেকটার লাইফের পারপাস। অ্যান্ড মেবি উই আর নট অ্যাওয়্যার। তো ফ্রম চাইল্ডহুড ইটসেলফ কোনো না কোনোভাবে আমার সাথে কিছু ঘটনা ঘটেছে। এটাই হয়, সাম সিচুয়েশনস, জীবনের কিছু পরিস্থিতি, আমাদের বহির্মুখী যে জগৎ আছে, উই আর অলওয়েজ ফোকাসড আউটসাইড, রাইট? কিন্তু কিছু কিছু জিনিস ঘটে যখন আমরা ইনওয়ার্ড যাই, আমরা বুঝতে লাগি যে আমার ভেতরেও আরেকটা ওয়ার্ল্ড আছে। তো ওই প্রসেসটা স্টার্ট হয়, চাইল্ডহুড থেকেও কিছুটা স্টার্ট হয়েছিল। আর সত্যি কথা বলতে গেলে 25 ইয়ার্স ব্যাক আমি যখন কলকাতায় আসি আর আমি আমার গুরুদেবের কৃপা পাই, তখন আমার স্পিরিচুয়াল জার্নিটা আরও গভীরভাবে শুরু হলো, আর ওনার গ্রেসে এখনও চলছি। সো আমার I have a doubt while I was studying, আমি একটু রিসার্চ করছিলাম, মেবি আমার কনসেপ্টটাও ভুল, which is why I want you to clear it to me, যে being spiritual আর being religious, এই দুটো কি সেম নাকি এই দুটো একটু আলাদা? স্পিরিচুয়ালিটি অ্যান্ড রিলিজিয়াস ইজ ডিফারেন্ট। এরকমও হতে পারে তুমি রিলিজিয়াস না হয়েও স্পিরিচুয়াল হতে পারো। কেন কি বিইং রিলিজিয়াস, বা যেটাকে আমরা বলি ভক্তি মার্গ, হ্যাঁ, কেন কি স্পিরিচুয়ালিটির অনেকগুলো পাথ আছে। তুমি ভক্তি দিয়েও যেতে পারো, যেখানে তুমি তোমার রিলিজন বা তোমার ফেথের বেস করে তুমি এগিয়ে গেলে, বা তুমি জ্ঞান মার্গে যেতে পারো, where you acquire wisdom, knowledge,
সেইভাবে তুমি জেনে কি করে তোমার কোনো মেন্টর আছে, সে তোমাকে গাইড করছে, তুমি সেইভাবেও এগিয়ে যেতে পারো উইথ দ্য নলেজ। আর একটা হচ্ছে কর্ম, দ্য পাথ অফ কর্মা, বাই ডুইং সেলফলেস সার্ভিস ফার্স্ট টু ইয়োর সেলফ, দেন টু ইয়োর ফ্যামিলি, ইয়োর সোসাইটি, ইয়োর নেশন অ্যান্ড টু দ্য ওয়ার্ল্ড। এই ভালো কর্ম করেও তুমি কিন্তু স্পিরিচুয়ালিটির পাথ নিতে পারো। তারপরে আছে রাজযোগ, যেটাকে বলে দ্য পাথ অফ আসন, প্রাণায়াম, ক্রিয়া, মুদ্রা আর ধ্যান। ধ্যান করেও তুমি কিন্তু, যেটা আলটিমেট গোল অফ স্পিরিচুয়ালিটি হচ্ছে আত্মার সাথে পরমাত্মার মিলন হওয়া, সেখানে তুমি যেতে পারো। তো এটা নয় যে রিলিজিয়াস হতেই হবে, কিন্তু হ্যাঁ, এটা আমাদের অনেক গুরুজনরা, আমাদের গুরুদেবরা বলে গেছেন আমাদের গৃহস্থর জন্য, লাইক ফর আস হাউস হোল্ডার্স যারা সোসাইটিতে থাকি, ফ্যামিলি নিয়ে থাকি, আমাদের জন্য ভক্তি মার্গ হচ্ছে সবথেকে সরল এবং সহজ। কেন কি দেখো, ভক্তি মার্গ যখন করি আমরা বিভিন্ন ঈশ্বরের বিভিন্ন স্বরূপ আছে, আমরা কেউ মাকে ডাকছি, কেউ শ্রীকৃষ্ণকে ডাকছি, কেউ শ্রী মহাদেবকে ডাকছে। তো সেইভাবে আমাদের ওই ডাকটা উনি খুব সহজভাবে ঈশ্বর আমাদের শোনেন। খুব ভালো এক্সাম্পল দেব, ধরো ভক্তি মার্গে কি হয়, ওপরে গোল আছে, তখন তুমি ভাববে যে হ্যাঁ আমার ঈশ্বর ওপরে আছেন। তুমি যখন ঈশ্বরকে ডাকবে, মাকে ডাকবে, মা তোমাকে টেনে নেবে। উনি তোমাকে সেই মাউন্টেনটাকে তোমাকে ক্লাইম্ব করতে হয় না, উনি তোমাকে তুলে নিয়ে নিজের কাছে টেনে আনবেন। কিন্তু হ্যাঁ, জ্ঞান মার্গটা অনেকটা ডিফিকাল্ট আমাদের জন্য, কেন কি আমাদের লাইফে তো অনেক কিছু করতে হয়, বাড়ি সংসার সব করতে হয়, তখন অতটা নিজেকে জ্ঞান অধ্যয়নের মধ্যে বিলীন করাটা সহজ নয়। ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট ক্লাইম্ব। তো ভক্তি মার্গটা অনেক সহজ, সেই জন্য আমিও নিজেকে অ্যাজ আ ডিভোটি, সিম্পল ডিভোটি, আমি খালি মায়ের একটা শিশুর মতন করে মাকে ডাকি। আমার কাছে দিস পাথ ইজ ইজি টু রিচ দ্য গোল অফ স্পিরিচুয়ালিটি, বাট রিলিজন অ্যান্ড স্পিরিচুয়ালিটি ইজ টোটালি ডিফারেন্ট। সো এই যে আমরা এখন একটা সময়, যেরকম সময় আমরা এখন এই এপিসোডটা শ্যুট করছি, there is a lot of suffering in this world right now. I am 28 years old and I have seen times getting worse. Since you know this subject a lot, আজকের দিনে এত এরকম সাফারিং, এত ডিপ্রেশন, সেটা কেন? দেখো, সাফারিং বিভিন্ন স্তরে হয়। ফিজিক্যাল সাফারিং হয়, মেন্টাল সাফারিং হয়, ইমোশনাল সাফারিং হয়, আর কিছুটা সাফারিং আমাদের ধরো পরিস্থিতির জন্য, যেটাকে আমরা বলি আমাদের যে কোনো কার্মিক অ্যাকাউন্ট আছে পাস্ট লাইফে, তার জন্য হয়। এখন তুমি যদি দেখো আজকাল যা যুগ চলছে, উই হ্যাভ শিফটেড ফ্রম আওয়ার বায়োলজিক্যাল প্রোগ্রামিং, বিকজ আওয়ার ফিজিওলজি, আমাদের যে শরীরটা এখন কম মুভমেন্ট করে, বা উই আর নট ইন সিঙ্ক উইথ দ্য সাইকেল অফ নেচার বিকজ অফ আর সেডেন্টারি লাইফস্টাইল। সেই জন্য শরীরটাকে সুস্থ রাখা, মুভমেন্ট করা, সকালে ওঠা, রাতের টাইমে ঘুমানো, তারপরে সেই অফকোর্স ইয়োর নিউট্রিশন, এগুলো তো শরীরের জন্য খুবই দরকার। আর অনেকরা অফকোর্স বলবে যে হ্যাঁ আমি ফিজিক্যাল ওয়ার্কআউট করি, এই করি, সেটা খুবই দরকার, টু ওয়ার্কআউট, টু এক্সারসাইজ। কিন্তু তার সাথে মেন্টাল সাফারিংটা এক্সারসাইজ করেও অনেকরা কেন পাচ্ছে, কেন কি হচ্ছে, because of the fast life, digital first world, যেখানে we are bombarded with so much information and we are literally reacting to every crisis that is happening in the world, যে কারণে আমরা একটু সেন্সিটিভ, হাইপার সেন্সিটিভ হয়ে গেছি, and there is a constant automatic comparison that is happening inside us with the rest of the others. আমরা যে কারণে বলতে পারো জেলাসি হচ্ছে, ফ্রাস্ট্রেশন হচ্ছে, ইমোশনাল একটা আউটব্রেক সবসময় আমাদের মধ্যে চলছে। তো সেটা কি করে আমরা ঠিক করতে পারি, এটার জন্য কিন্তু খালি এক্সারসাইজ না, তার জন্য তোমাকে যার জন্য বলা হয় প্রাণময় শরীর, যেটা আমি তোমাকে বোঝালাম, আরেকটা লেয়ার হয় আমাদের, ঠিক ফিজিক্যাল লেয়ারের পরেই একটা সেকেন্ড লেয়ার হচ্ছে প্রাণময় শরীর। সেই শরীরটাকে সুস্থ রাখতে হয়, যেটা হয় প্রাণায়াম দিয়ে করা হয়। কেন কি আমাদের শরীরে পঞ্চ প্রাণা আছে, যেটা হচ্ছে দ্য 5 লাইফ ফোর্সেস আর দেয়ার ইন আওয়ার বডি। প্রাণায়াম করতে হয়, যেটাকে সিম্পল ল্যাঙ্গুয়েজে বলতে হয় ব্রিদিং এক্সারসাইজ করাটা খুব দরকার। যখনই আমরা ব্রিদিং এক্সারসাইজেস করি আমাদের ব্রেথের রেগুলেশন হয়,
নর্মালি দেখো আমাদের যখন রাগ হয় আমাদের ব্রেথটা খুব ফাস্ট হয়ে যায়, শর্ট হয়ে যায়, সেটা হওয়া উচিত না। আমাদের ব্রিদিংটা সবসময় স্লো, গভীর হওয়া উচিত। প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসে আমাদের সেই অ্যাওয়ারনেসটা থাকা উচিত, কিন্তু সেটা আমরা করি না, সারাদিনে আমরা করিই না। হয়তো একটু করলাম সে ঘুমানোর আগে, কিন্তু এটা আমাদের যতটা করা যায় ততটা ভালো, বিকজ ইয়োর ব্রেথ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যামাউন্ট অফ থটস দ্যাট কাম ইন টু ইয়ার মাইন্ড। আর যত থটস আসবে ততটাই ভেতরে একটা বিচলিত একটা সিচুয়েশন ক্রিয়েট হয়। সো ইফ ইউ ওয়ান্ট টু কিপ ইয়োর মাইন্ড অলসো রিল্যাক্স সো দ্যাট ইউ ক্যান অপারেট টু ইয়ার ফুলেস্ট, তোমাদের ব্রিদিং এক্সারসাইজটাও খুবই দরকার, যেটাকে বলা হয় প্রাণায়াম। তো প্রাণায়াম করা উচিত, ব্রিদিং এক্সারসাইজেস করা উচিত। আর আজকাল আমাদের মেন এই জিনিসটাই ভুলে গেছি যে জগৎটা কিন্তু বহির্মুখী জগৎ, আর আমরা বাইরের দিকেই ফোকাসটা রেখেছি। আওয়ার এনার্জি ইজ স্ক্যাটার্ড। একটু হলেও আমরা যদি অন্তর্মুখী হওয়া শিখি, সেটাকে একটা সাধনার মতন একটা পয়েন্ট অফ টাইম এন আ পার্টিকুলার দিনে একটা পার্টিকুলার টাইমে বসে আমরা চুপ করে ব্রিদিংটাকে যদি ফোকাস করি, লেট আস গো ইনওয়ার্ড, জাস্ট বি অ্যান অবজার্ভার টু হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড। কেন কি ভেতরে যা চলছে সেটা হচ্ছে রিফ্লেকশন অফ দি আউটসাইড ওয়ার্ল্ড। তো দিনের শেষে বলো বা দিনের প্রথমে বলো, দুটোই করলে খুবই ভালো যদি আমরা একটু অন্তর্মুখী হই। আর সেই প্র্যাকটিসটাই যদি সারাদিন করা শিখি, অনেকটা সাফারিং কমে যাবে, সিচুয়েশন পাল্টাবে না, কিন্তু আমাদের রেজিলিয়েন্সটা বাড়বে, আমাদের সেই কষ্টটাকে কষ্ট ভাবা সেই ফিলিংটা কমবে। ইজ ইট পসিবল ফর দ্য ইয়াঙ্গার জেনারেশন, আমার মতো ছেলে মেয়েদের, এই প্রাণায়াম, মেডিটেশন, এই জিনিসগুলো কি আমরা মানে ইউটিউব দেখে একা একা শিখতে পারি, নাকি উই শুড ডু ইট একজন কারোর গাইডেন্সের আন্ডারে? দেখো এখন অনেক ভালো মেন্টার্সরা আছে যারা ইউটিউবে আসছে, অ্যান্ড দ্যাট ইজ দ্য the technology, we should use it in that favor, because এখন সব কিছু অনলাইনে অনেক কিছু করা যায়। ফিজিক্যালি যদি একটা মেন্টর পাই, যদি একটা গাইডেন্স পাই, সেটা খুবই ভালো হয়। আর যদি নাও পাই, অফকোর্স ডুইং ইট ফ্রম আ ট্রাস্টেড মেন্টর ইজ অ্যাবসলিউটলি ওকে, আই বিলিভ। আর স্পেশালি ইয়াংস্টার্সদের খুবই দরকার, কেন কি তোমাদের ক্ষেত্রে তোমাদের অনেক কিছুতে মাইন্ডটাকে লাগাতে হয়। সো মেডিটেশন, প্রাণায়াম অবশ্যই করো, এটা তোমাদের বোথ ম্যাটেরিয়ালিস্টিক গ্রোথেও তোমাকে হেল্প করবে, নট জাস্ট স্পিরিচুয়াল গ্রোথ। কেন কি তুমি যদি স্পিরিচুয়ালি অপারেট করো না ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে, তাহলে তুমি দেখবে সেখানেও তোমার কিন্তু অ্যাবান্ডেন্স অ্যান্ড গ্রোথ হবে। And when I say materialistically, I mean everything: financial, health, your career, your relationship, এগুলো তো materialistic goal। সব কিছুতেই যদি স্পিরিচুয়ালি অপারেট করো, ওখানেও কিন্তু তুমি অনেকটা অ্যাবান্ডেন্স পাবে। অ্যান্ড ইউ হেল্প আ লট অফ পিপল এই জার্নিটায়, মানে ইউ হেল্প ইন ইয়োর ওন ওয়ে। তো সিন্স ইউ ডিল উইথ আ লট অফ পিপল অফ অল এজ ব্র্যাকেটস, এটা আপনার কি অ্যাসেসমেন্ট যে আজকে একজন 20-30 বছরের যে ছেলে বা মেয়ে, আর একজন যে 50 বা 60 বছরের যে পুরুষ বা মহিলা, তাদের মধ্যে এই কারণ আমি যে টাইমে জন্মেছি তারপর থেকেই মোবাইল এসে গেল, ইন্টারনেট, ফাস্ট ইন্টারনেট, রিলস। সো এখন আজকের দিনে যে পৃথিবীতে আসছে, সে একটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা ওয়ার্ল্ড দেখছে অ্যাজ কম্পেয়ার টু সামওয়ান যে 50 বছর বা 60 বছর যার বয়স হয়ে গেছে। সো এই যে স্পিরিচুয়াল গ্রোথটা বা এই স্পিরিচুয়াল পাথটা, ইজ ইট ভেরি নেসেসারি ফর youngsters or the younger generation like us? দেখো স্পিরিচুয়াল জার্নি কিন্তু এটা অনেকগুলো ফ্যাক্টরসে হয়। এটা তুমি যখন জন্ম নাও, এটা তোমার সোলের জার্নি, অ্যাজ আই মেনশনড। তো তোমার পাস্ট লাইফে তুমি কি করেছো, তোমার জার্নিটা কোথায় এন্ড করেছো, সেটার উপরেও ডিপেন্ড করে। সেইভাবেই তুমি সেই রকমই পরিবারে তোমার জন্ম হয়। দেখো একটা যদি এমন পরিবারে আমাদের জন্ম হয় যেখানে আমাদেরকে বেসিকের জন্য ফাইট করতে হয়, ফর ফুড, শেল্টার, তখন কিন্তু স্পিরিচুয়াল হওয়াটা একটু কঠিন হয়ে যায়। বলবো না ইম্পসিবল, সেখানেও অনেকরা আছে যারা স্পিরিচুয়ালিটির মধ্যে আছে। আর
ইন দ্য সেম ওয়ে যারা খুব প্রাচুর্যর মধ্যে আছে তারাও কিন্তু একটু ডিস্ট্র্যাক্টেড থাকে, বিকজ দে আর মোর ইনটু লিভিং দ্য ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। সেখানেও কিন্তু স্পিরিচুয়াল হওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু সেখানেও বলতে পারবো না। দ্য বেস্ট এক্সাম্পল ইজ বুদ্ধদেব, উনি নিজেই তো সব ত্যাগ করে ওনার কিংডম ছেড়ে উনি একটা স্পিরিচুয়াল আমাদের গড। কিন্তু এমন পরিবারে যদি আমাদের জন্ম হয়, সেটা ডিপেন্ড করে আমাদের পাস্ট লাইফ জার্নির ওপরে, যেখানে আমাদের কালচার ট্র্যাডিশন সেরকম আছে, আমরা আমাদের হয়তো প্যারেন্টসকেও দেখি বা সেরকম ইনফ্লুয়েন্স থাকে, তাহলেও spirituality doesn't depend upon age or the time factor on which era you are born. এখানেও আজকেও তুমি দেখবে অনেক বাচ্চাদের মধ্যে আমি সেই জিনিসটা পাই, তারা অনেক বেশি, আমার থেকেও বেশি স্পিরিচুয়াল আমি দেখি ছোট ছোট বাচ্চাদেরও। তো এটা কোনো এজ ফ্যাক্টর কিন্তু নয়, এটা ডিপেন্ড করে আমাদের সোলের জার্নির ওপরে, যে আমরা পাস্ট লাইফে কোথায় ছেড়েছি সেটাই কন্টিনিউ হতে থাকে। সো while studying I came across few of your reels যেখানে সাধনা এই শব্দটা you used, and আমি একটু বুঝতে পেরেছি, বাট I want to know it properly. তো সাধনা মানে কি? So since our topic is spirituality, and we have to understand that spirituality is lived through sadhana. Sadhana শব্দটাতে the word shad means প্রবল ইচ্ছে। আচ্ছা, এই প্রবল ইচ্ছেটাকে যদি আমরা ঠিকভাবে চ্যানেলাইজ করি, সেই প্রবল ইচ্ছেটা কিন্তু আমাদের সিদ্ধি প্রাপ্তি করতে সাহায্য করে, যে কোনো হয়। লেট আস টেক দ্য এক্সাম্পল অফ দ্য সাধক গায়ক রমাপ্রসাদ। উনি ওনার গানের মধ্যেই কিন্তু মাকে অনুভব করেছিলেন। সেরকমই সাধনা কিন্তু খালি তোমার ধ্যান করতে হবে সেরকম না, তুমি গান নাচ পেন্টিং এর মধ্যেও সাধনা হয়। তো সুতরাং সাধনা ইজ অলসো প্র্যাকটিসড ডিসিপ্লিন দ্যাট উই হ্যাভ টু কাম। যেখানে তুমি ধরো সকালে উঠলে, ব্রহ্ম মুহূর্তে উঠলে, তুমি যদি ঈশ্বরের দিকে সাধনা করছো, তাহলে সেইভাবে তুমি জপ করলে বা তুমি ধ্যান করলে বা যা রিচুয়ালস করলে, যদি ভক্তি মার্গে থাকো, তুমি যদি কর্মযোগী হও, তুমি সেইভাবে প্রতিদিন গিয়ে তোমার একটা নিয়ম মতন কাউকে হেল্প করা বলো বা তোমার ডিউটিসগুলো ফুলফিল করলে, সাধনা মানে হচ্ছে এটাই, যে জিনিসটাকে তুমি রেগুলারলি করবে, তুমি সেটার থেকে সরবে না, তোমার পুরো এনার্জিকে তুমি চ্যানেলাইজ করবে, অ্যান্ড দ্যাট উইল লিড ইউ টু দ্য ডিভাইন। এটাই সাধনা। সো আজকে যদি আমি একটা ফিক্স টাইমে রোজ মেডিটেট করি ফর 10 minutes, সেটা কি সাধনা হবে নাকি দ্যাট ইজ ডিফারেন্ট? হ্যাঁ, দেখো, ইট ডিপেন্ডস ফ্রম পার্সন টু পার্সন। যেরকম তুমি তোমার সাধনাটা তুমি ডিজাইন করবে, আর তোমার যদি মেন্টর থাকে, যেখানে আমরা বলি যে একটা গুরুর খুবই প্রয়োজন ইফ ইউ ওয়ান্ট টু বি গাইডেড, তো উনি তোমাকে বলে দেবে যে এভাবে তুমি চলো। যেমন আমার গুরুদেব আমাদের বলে দিয়েছিলেন যে প্রথমে হচ্ছে শরীরটাকে সেদে নিতে হবে, বডিটাকে ফিট রাখতে হবে, আদারওয়াইজ তুমি ধ্যানে বসতেও পারবে না। উনি আমাদেরকে বলে দিয়েছেন যে এইভাবে যোগ করতে হবে, আসনগুলো করতে হবে, সো দ্যাট ইয়োর স্পাইন ইজ ফিট। কেন কি তুমি যদি ধ্যান করো, তোমাকে অনেকক্ষণ বসে ধ্যান করতে হয়, ওখানে আমি স্লাউচ করে বসলে কিন্তু হবে না। আমার যে স্পাইনটা আছে, মেরুদণ্ডটাকে আমাকে একদম সোজা রেখে ধ্যানটা করতে হবে। তো সেইভাবে উনি গুরু বলে দেন যে কি করতে হবে। হয়তো উনি তোমাকে দীক্ষা দিয়ে একটা মন্ত্রও দিয়ে দেবেন, সেই মন্ত্রটা উইল অ্যাক্ট অ্যাজ আ ক্যাটালিস্ট ইন ইয়োর সাধনা, তোমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। মন্ত্র হলো, ধ্যান হলো, আর তারপরে তুমি তোমার কিছু রিচুয়ালস করলে, সেই মুদ্রাগুলো অ্যাড করলে, কিছু ক্রিয়া করলে, শরীরে কিছু ক্রিয়া করলে প্রচণ্ডভাবে এনার্জিটা রাইজ আপ করে। তো এগুলো হেল্প করে, আর এগুলো গাইডেন্স ছাড়া তো হয় না। সেই জন্যেই নিজেও করা যায়, কাস্টমাইজও করতে পারো, বা তোমাকে তোমার গুরুদেব এভাবে করো বলে গাইড করে দেন। যখন বলি যে একজন গুরুদেবের দরকার আমার, কিন্তু অনেকের তুমি দেখবে, যেরকম আমি তোমাকে বললাম না, অনেক বাচ্চাদের আমি দেখি যে স্পিরিচুয়ালি ওরা এত হাই,
তারা কিন্তু তাদের ভেতরেই গুরু তত্ত্ব আছে। গুরু বলতে যে একজন ফিজিক্যালি যে হতে হবে, ইট ডাজন্ট মিন দ্যাট অলওয়েজ। আমাদের ভেতরে যেমন ডিভাইন আছে, আমাদের ভেতরে গুরুও আছেন। সেই গুরু তত্ত্বটাকে তারা জাগ্রত করতে পেরেছে, অ্যান্ড ইট ইজ বিকজ অফ দেয়ার পাস্ট লাইফ জার্নি। পাস্ট লাইফে ওরা সেইভাবে নিজের শরীর, মন, প্রাণটাকে সেভাবে সেধে নিয়েছে, এই লাইফে এসে ইট ইজ মাচ ইজিয়ার। গুরু তত্ত্ব ওদের ভেতরে অলরেডি আছে, আদারওয়াইজ গুরুর দরকার। এই মুদ্রা বলছেন যেটা, বা এই জিনিসগুলো একজন গুরু থাকলেই আমার মনে হয় যে এটা পসিবল। এবার আমি দেখেছি অনেকজনকে এটা নিজেই ট্রাই করতে উইদাউট এনি গাইডেন্স। ক্যান সাধনা গো রং যদি কারোর কোনো গুরুজনের গাইডেন্স না নিয়ে কেউ করতে চায়? সাধনা ক্যান গো রং, অফকোর্স। তুমি ধরো আমি যেটা বললাম, আমাদের হচ্ছে এটা একটা জার্নি। তুমি একটা সার্টেন পয়েন্ট থেকে ইউ ওয়ান্ট টু ক্লাইম্ব আপ আ মাউন্টেন। তোমার কাছে যদি ম্যাপটা থাকে, দ্য শর্টেস্ট পাথ, দ্য ইজিয়েস্ট পাথ, অর দ্য পাথ ওয়্যার ইউ উইল নট জাস্ট বি রানিং অ্যারাউন্ড আ লুপ, তো সেটা খুবই ভালো হয়। সেই গাইডেন্সটা তো দরকার। যেমন আমরা জিপিএস দেখে আমি ধরো রোড ম্যাপটা ফলো করি, এটা কত আমাকে হেল্প করে। আমি একদম সার্টেন টাইমের মধ্যে আমি আমার ডেস্টিনেশনে আমি রিচ করতে পারি। সেরকমই একটা যদি আমাদের গাইড করার একজন গুরু থাকেন, উনি আমাকে বলে দেবে যে এইভাবে করো। আর সার্টেন থিংস মেবি ওনার জন্য, কারোর জন্য ভালো, আর আমার জন্য সেটা ওয়ার্ক করবে না। সেটা কিন্তু আমার গুরুই আমাকে বলে দেবেন। কোন মন্ত্রটা আমার ব্যবহার করা উচিত সেটা উনি বলে দেবেন। কোন দেবী বা দেবতার আমাকে আরাধনা করা উচিত, বা কোন বীজ মন্ত্রটা আমি নেব, সেটাও গুরুই আমাকে দিয়ে দেবেন। জাস্ট ওই ক্ষেত্রে কিন্তু ব্লাইন্ডলি করা উচিত না, কেন কি সেটা একটা ট্রাস্টেড মেন্টর, একটা সার্টেন লিনিয়েজের মধ্যে যে গুরু থাকেন তার আন্ডারে করাই ভালো। আর আদারওয়াইজ হ্যাঁ, তুমি তোমার শরীরের বলো, প্রাণায়াম বলো, এগুলো তুমি অনলাইন করলে, তুমি শিখে নিলে এভাবে, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু তুমি যদি ডিপার লেভেলে যাও, যেরকম মুদ্রা, বন্ধগুলো লাগানো শিখবে, সেখানে কিন্তু তোমাকে একজন গুরুর অবশ্যই দরকার। কেন কি এটা উই আর টকিং অ্যাবাউট ভেরি হাই এনার্জি। সেটা তুমি যদি ঠিকভাবে ধরতে না পারো, সেটা কিন্তু ক্ষতি হয়ে যাবে। বুঝতে পেরেছো তো? সো আমার জাস্ট একটা কোয়েশ্চেন আসছে, বিকজ আমি এটার ব্যাপারে অতটা ডিটেলে জানি না। সিন্স ইউ সেইং মুদ্রাস, এই মুদ্রাগুলো অ্যাকচুয়ালি হাউ ডাজ ইট হেল্প? এটা কি একটুখানি ক্যান ইউ জাস্ট টেল আস? দেখো, আমি খুব সরলভাবে ঈশ্বরকে বোঝার চেষ্টা করি, আর সেই ক্ষেত্রে আমার গুরুদেব আমাদের খুব সরলভাবে বুঝিয়েছেন। মুদ্রাস আর সার্টেন, অনেকগুলো মুদ্রা হয়। কায়া মুদ্রা মানে শরীরেরও কিছু মুদ্রা হয়। তুমি হয়তো মুদ্রা বলতে হ্যান্ড জেস্টার্সকে বলছো, যেরকম হাতের মুদ্রা বলছো, যেরকম কালী মুদ্রা, শক্তির কিছু কিছু মুদ্রা আছে, যোনি মুদ্রা আছে। গুরুদেব বলেছিলেন হ্যাঁ মুদ্রাগুলো করো। আর উনি বলেছেন মুদ্রাগুলো কেন করব। ধরো আমি একটা বাচ্চা, আর আমি দূর থেকে আমার মাকে দেখেছি, আমি মাকে চিৎকার করে ডাকছি, যে মা মা করে ডাকছি। তার সাথে আমি যদি হাতটাও নাড়াই বা একটু লাফাই, মানে একটা কিছু করি, তাহলে মা আমাকে আরও নোটিস করবে। সো দিস মুদ্রাস আর সার্টেন জেস্টার্স which help the divine to, you want to be noticed. দেখো, এটা তুমি এই জন্য করছো। তার সাথে আমাদের হাতের যখন মুদ্রাগুলো করি, আমাদের হাতে অনেকগুলো নার্ভ এন্ডিংস আছে। এই সাইকোনিউরাল লকটা যখন ক্রিয়েট হয়, তখন এনার্জিটাও সেইভাবে ফ্লো করে, আর কানেক্টিং উইথ দ্য ডিভাইন বিকামস ইজি। কেন কি মা তো অ্যাকচুয়ালি দূরে না, মা আমার ভেতরেই আছে। আমি বলার জন্য বলছি যে মাকে ডাকছে না, বাট ডাকছি ওয়্যার ইটস, শি ইজ ইনসাইড। সো আই এম ইনভোকিং হার ইনসাইড থ্রু দিস মুদ্রাস। এপিসোডের শুরুতে আমি বলেছিলাম আমার একটা স্পিরিচুয়াল জার্নি হয়। এবার সেটা আমার ডেফিনেশন অফ স্পিরিচুয়াল জার্নি, সেটা ক্যান বি কমপ্লিটলি রং, বাট আই ওয়ান্ট টু শেয়ার দ্যাট এক্সপিরিয়েন্স উইথ ইউ। there was a time যেখানে things were not very nice in my life. আমার একটা ডিপ্রেশনের একটা ফেজ যায়। তখন আমি জানি না কীরকমভাবে আউট অফ নোওয়্যার
Hanuman Ji came into my life. আমি আজকেও জানি না how did that happen, but certain videos started coming. আমি সেগুলো দেখছিলাম, অনেক কিছু জানলাম, শিখলাম। সেগুলো ঠিক না ভুল আমি সেটাও জানি না, বাট আমার ভালো লাগছিল। অ্যান্ড তারপর I felt there was a connection. I connected uh, with Hanuman Ji in my own small way. তারপর দিনে একবার করে একটা সময় বার করে হনুমান চালিসাটা নিজের মধ্যে পড়া, সেগুলো নিজের থেকেই করছিলাম। মানে ওই ফেজটার আগে যদি আমায় কেউ বলতো আমি এগুলো করছি, আই উড হ্যাভ লাফড, মানে এটা হতেই পারে না। বাট সার্কামস্ট্যান্সেস এমন ছিল যে এটা হয়ে গেল। হাউ ডু আই ডিফাইন দিস, মানে কি হোয়াট হ্যাপেন্ড আমার এই ফেজটায়, কেন এই হনুমানজির সাথে আমার এই কানেকশনটা হয়েছিল? দেখো, যেটা বললাম, আমাদের স্পিরিচুয়াল জার্নিটা কিছুটা আমাদের কোনো কোনো ঘটনাও কিন্তু ওটাকে ইনডিউস করে। তো সেরকমই তুমি যেটা বলছো, একটা ফেজ অফ লাইফ ইউ ওয়েন্ট থ্রু, কোনো একটা সিচুয়েশন এমন হলো যে কারণে তুমি একটু নিজের ভেতরে তুমি ইনওয়ার্ড গেলে, আর সেখানে তুমি হয়তো ইউ ওয়ান্টেড স্ট্রেংথ, you wanted more clarity, and you wanted to come out of your fearful situation. আর হনুমানজির ট্রেটস কি বলো? হনুমানজি ওনার একটা বৈষ্ণব ট্রেডিশনে যেটা বলো, উনি রামজির পরম ভক্ত। হি ইজ লাইক আ দাস টু হিম, হি হ্যাজ টোটাল সারেন্ডার, এতটা ওনার ট্রাস্ট শ্রী রামজির ওপরে। তো তুমি ট্রাস্ট চাইছিলে, তুমি ইউ আর শেকন ইনসাইড, ইউ সেড ইউ আর ডিপ্রেসড ফর সামথিং, ইউ ওয়ান্টেড সাম কাইন্ড অফ সিকিউরিটি। হনুমানজির ট্রেট কি? উনি হচ্ছেন ফুললি স্ট্রেংথ ইন বডি অ্যান্ড মাইন্ড। আর হনুমানজির আরেকটা স্ট্রেংথ হচ্ছে ইন্টেলেকচুয়াল ব্রিলিয়েন্স। তুমি সেইগুলো নিজের মধ্যে খুঁজছিলে। আর সেই ট্রেটস কিন্তু আমাদের ধর্মে এতগুলো ঠাকুর আছেই বা কেন? আমরা আমরা যখন ভয় পাই, আমরা হনুমানজির কাছে প্রার্থনা করি। আমাদের যদি কিছু দরকার হয়, মা লক্ষ্মীর কাছে চাই, বিকজ শি ইজ দ্য গডেস অফ অ্যাবান্ডেন্স অ্যান্ড উই ওয়ান্ট টু অলসো রিসিভ অ্যান্ড দেন গিভ। আমাদের যখন নলেজ দরকার হয়, তখন আমরা সরস্বতী ঠাকুরকে আমরা আরাধনা করি। তো দেখো, যে ট্রেটটা আমরা আমাদের মধ্যে চাইছি না, তখন আমরা অটোমেটিক্যালি আমাদের সিক্সথ সেন্স কিন্তু আমাদের সেই ঠাকুরের দিকেই আমাদের ডাইরেক্ট করে। তো তুমি যেটা বললে, তোমার এরকম একটা সিচুয়েশন ছিল, তো তুমি যেটা চাইছিলে পাওয়ারগুলো, অটোমেটিক্যালি তুমি জানো, তোমার সিক্স সেন্স, তোমার উইজডম বডি, তোমার ইন্টেলেক্ট তোমাকে বলছে যে হনুমানজির তুমি সাধনা তোমার মতন করে স্টার্ট করো। অ্যান্ড তুমি যেটা চাও সেটাই তো হয়। সেভাবেই তুমি বললে, সেভাবে রিলস আসলো, এই আসলো। সো দ্যাট ইজ হাউ আই সি ইয়োর সিচুয়েশন। সো আমার ক্ষেত্রে যেমন ইট ওয়াজ সার্কামস্ট্যান্সিয়াল, মানে আমি কখনো অন্তত 3 years ব্যাক যদি কেউ আমায় বলতো আমার এরকম একটা জার্নি হবে, অ্যাজ আই সেড যে আই উডন্ট হ্যাভ বিলিভড দ্যাট। বাট সার্কামস্ট্যান্সেসটা এমন হয়ে গেছিল যেখান থেকে অটোমেটিক্যালি মেবি ইয়েস আই সার্চড উইদিন মাই সেলফ। কারণ যখন আর কিচ্ছু দেখা যায় না, তখন অল ইউ হ্যাভ ইজ ইয়োর সেলফ, অ্যান্ড ইউ স্টার্ট ইন্ট্রোস্পেক্টিং, ইউ স্টার্ট লুকিং উইদিন ইয়োর সেলফ। আই ওয়ান্ট টু আস্ক ইউ কি যে আজকে এই স্পিরিচুয়াল জার্নিটা কি একজনের কাছে ন্যাচারালি আসে, নাকি সার্কামস্ট্যান্স ফোর্স করে ওই স্পিরিচুয়াল দিকটা ওপেন হওয়ার, উইচ হ্যাপেন্ড ইন মাই কেস? আমাদের লাইফে যা চলছে, একটা পাতাও কিন্তু ডিভাইন ফোর্সের উইল ছাড়া কিন্তু নড়তে পারে না। আমরা প্রত্যেকটা ব্রেথ নিচ্ছি, ছাড়ছি থেকে নিয়ে কোনো কিছু কিন্তু ডিভাইন ফোর্সের উইলের ছাড়া হয় না। তো তুমি এটাই দ্য আনসার টু ইয়োর কোয়েশ্চেন ইজ, ওপরে যেটা চাইছে, আদি পরাশক্তি যেটা চাইছে সেটাই হচ্ছে। সব কিছু কিন্তু ওনার থেকেই শুরু, আর ওনার ভেতরে গিয়ে শেষ।
তো তুমি যদি এটা বলো সিচুয়েশন করেছে বা আমার উইল ছিল, এটা সব ওনার লীলা। ওনার লীলা ছাড়া কিচ্ছু হতে পারে না। আমরা ভালো করছি সেটাও ওনার লীলা, আমরা খারাপ করছি সেটাও ওনার লীলা, আমরা কি তার কি এফেক্ট পাবো সেটাও কিন্তু ওনার উইল। তো সব কিছুই কিন্তু ওনার ওপরে। তো ডিভাইন ফোর্সের উইল ছাড়া কিছুই হচ্ছে না। আর তোমার ক্ষেত্রে এটাই ছিল যে তোমার স্পিরিচুয়াল জার্নিটা স্টার্ট হবে, সেটা সার্কামস্টান্সেস সেভাবে এসছে, তুমি গাইডেন্স সেভাবে পেয়েছো, দ্যাট ইজ ওয়াই ইট টুক আ টার্ন ইন দ্যাট ওয়ে। আমি যেরকম বললাম, আমি কলকাতায় এসে যেখানে আমি আমার গুরুর কৃপায় আমি ইষ্ট দেবীকে আমি পেলাম, মা আদ্যা কালী হচ্ছেন আমার ইষ্ট দেবী। তো ওনার কৃপাতেও আমি অনেক কিছু আমি আরও জানতে পারছি, বা মাকে আমি অনেকটা বোঝার চেষ্টা করছি, এখনও বলতে পারবো না পুরোপুরি বুঝেছি, কিন্তু চেষ্টা করছি। তো এই সিচুয়েশনটাও তো কিন্তু মাই ক্রিয়েট করেছে যে আমি কলকাতায় আসব, মা আদ্যা আমার ইষ্টদেবী হবেন, সেটাও কিন্তু মায়েরই ইচ্ছে, সেইভাবেই সব কিছু প্ল্যান্ড থাকে। এটা একটা ডিভাইন প্ল্যানিং ওপরে থাকে, সেই হিসেবটা আমরা বোঝার বাইরে। এটা আই ক্যানট আনসার দ্যাট, মানে আমরা কোয়েশ্চেনও করতে পারবো না যেটা কেন হচ্ছে এটা। কামিং ব্যাক টু হনুমানজি, আমি এই সাধনা বা এইগুলো আমি কিছু জানতাম না। ইট ওয়াজ জাস্ট আ পার্সোনালাইজড কানেকশন উইচ আই হ্যাড। তো ওটা আমার মনে হয়েছিল যে নিজে ঘুমোতে যাওয়ার আগে একটু সময় নিজেকে দেওয়া, হনুমানজির সাথে একটা কনভারসেশন করা। এবার লোকে সেটা মানুষ এটা পাগল ভাবতে পারে, বাট দ্যাটস হাউ ইট ওয়েন্ট। অ্যান্ড মিরাকুলাসলি ওই একটা 1 মাসের ফেজ যায় যেখানে ওই কানেকশনটা হয়, অ্যান্ড তারপর I got a lot of clarity in life. I got a lot of strength. I got a lot of confidence. যেটার পরে আমার এই পডকাস্ট চ্যানেলটাও আমি খুলি। আই ফিল ওই খারাপ ফেসটা আমার ছিল এইটার জন্যে। কারণ ইফ থিংস ওয়ার অল নাইস, তাহলে মেবি আমার আজকে এই চ্যানেলটাও হতো না, অ্যান্ড মেবি দিস চ্যানেল হ্যাজ আ বিগ পারপাস ইন দ্য ফিউচার, যেটার জন্যে ভগবান আমাকে এরকম রাস্তাটাতে নিয়ে গেছিল। সো আমার কানেকশন উইথ হনুমানজি ওয়াজ এ ভেরি পার্সোনালাইজড কানেকশন। আমি আপনার বোধহয় একটা রিলে দেখছিলাম হনুমানজির সাধনা। হনুমানজির সাধনার ব্যাপারে ক্যান ইউ সে সামথিং এলাবোরেটলি? তো তুমি যেটা প্রথমে বললে না, লোকেরা আমাকে পাগল ভাবতে পারে যে আমি কনভারসেশন করি হনুমানজির সাথে, কিন্তু উনি সেটাই চায়। ওই পাগলের মতনই ওনাকে কিন্তু ভালোবাসতে হবে। ওটাকে বলে ডিভোশন। তো সেটাকে কিন্তু তুমি ছেড়ো না, ওটা খুবই মানে ভালো, তুমি ভালো কাজ করছো। আর ইভেন ওটা একদম ঠিক, কেন কি আমি নিজেও মায়ের সাথে, আমার যে ইষ্টদেবী মা আদ্যা কালী, ওনার সাথে আমার রিলেশন কিন্তু ওরকমই, কথা বলা, ঝগড়া করা, মানে ঝগড়াও হয় আমাদের, এরকমই চলে। অ্যান্ড আই নো দ্যাট ইজ হাউ ইট ইজ, কেন কি এটাই বলে পিওর ডিভোশন। ঠাকুর ওইটাই চাইছে। আর তুমি যখন হনুমানজির কথা বলছো, উনি তো চাইছেই যে তোমার হার্টটা পিওর হোক। একটা বাচ্চার মতন করেই তোমাকে কিন্তু ডাকতে হবে, ডিভাইনকে ওইভাবেই ডাকতে হবে, দ্যাট ইজ দ্য ইজিয়েস্ট। হনুমানজির সাথে তুমি ঝগড়াও করবে, রাগ করবে, প্রবলেমসও বলবে, সেটা একদম ঠিক, ওটাতে কোনো পাগলামি নেই। এটা ইউ কন্টিনিউ ডুইং দ্যাট, অ্যান্ড দ্যাটস ভেরি গুড। দেখো, ইন আওয়ার শাক্ত ট্র্যাডিশন, আমরা যখন শক্তি পুজো করি, আমরা কিন্তু হনুমানজিকে খালি শ্রীরামজির ভক্ত হিসেবে দেখি না, আমরা দেখি যে উনি কিন্তু সীতা মায়েরও কিন্তু উনি উনাকে সিকিউরিটি দিতেন। তো সেইভাবে শক্তিরও উনি কিন্তু দ্বারপালা বলো, ক্ষেত্রপালা বলো, অ্যাজ আ গার্ড অর গেট কিপার বলা হয়। অনেক শক্তিপীঠগুলোতে আমরা হনুমানজিকে বাইরে পাই। উইদাউট অ্যাক্সেসিং হিজ অ্যাকনলেজমেন্ট বা ওনার গ্রেস ছাড়া কিন্তু আমরা মা অবধি পৌঁছতে পারবো না।
আর হনুমানজির ট্রেডস কি, ওনার যদি ভক্ত হতে হয় প্রথম হচ্ছে নিজেকে ফিট রাখতে হবে। আমি সেই জন্য দেখি আজকাল অনেক ইউথের মধ্যে আমি এটা দেখি, জাস্ট লাইক হাউ ইউ মেনশনড, আই এম শিওর তোমাকে দেখেও লাগে তুমি ফিট আছো। উনি হচ্ছে পবন পুত্র, তো দ্যাট মিনস ইউ হ্যাভ টু বি ভেরি ফিট ইন বডি অ্যান্ড অলসো আমাদের বডির মধ্যে না অনেকগুলো নাড়ি আছে। নাড়ি বলতে আমি খালি নার্ভাস সিস্টেম বোঝাচ্ছি না ইন দ্য ফিজিওলজিক্যাল সেন্স। নাড়ি বলতে আমাদের এনার্জি channels আছে। It is said there are 72,000 energy channels in our body. ওগুলো যত ভালো করে ক্লিয়ার ব্লকেজ ফ্রি থাকবে, যেটা ব্রিদিং প্রাণিক রেগুলেশন দিয়ে হয়, তত ভালো। তাহলেও কিন্তু উনি পবন পুত্র, তো প্রাণায়ামটা খুবই মাস্ট। যারা হনুমানজি সাধনা করে তাদের জন্য প্রাণায়াম মাস্ট। প্রাণায়াম না করলে কিন্তু মেন্টাল ক্ল্যারিটি পাওয়া যায় না। And he is the God who will give you intellectual brilliance, as I mentioned. তো সুতরাং তোমাকে প্রাণায়াম and তোমাকে বডিটাকে ফিট রাখতেই হবে, তার সাথে হচ্ছে পিওরিটি ইন হার্ট। এখানে কিন্তু আমি হনুমানজির সাধনা করছি, এদিকে মিথ্যে বলে বা কাউকে মানে অন্যভাবে ঠকাচ্ছি, দেখবে তখন কিন্তু প্রচণ্ডভাবে উনি রুষ্ট হয়ে যান, উনি কিন্তু রেগে যাবে, তখন কিন্তু ইট উইল ওয়ার্ক ইন দি অপোজিট ওয়ে। তো তুমি যেটা করছো ইজ অ্যাবসলিউটলি দ্য বেস্ট ওয়ে। তোমার সাধনা তুমি বললে একটা সার্টেন টাইম তুমি বসে ঠাকুরের সাথে কথা বলছো বা হনুমান চালিসা পড়ছো। আর আমি আরেকটা স্তোত্রম, আমি খুবই আমার পার্সোনাল ফেভারিট হচ্ছে হনুমানজির বডওয়ানাল স্তোত্রম। ওই স্তোত্রমটা এই জন্য খুবই পাওয়ারফুল, কেন কি অনেকরা বিলিভ করে যে তার ওপরে কোনোভাবে বশীকরণ হয়েছে, মারান উচ্চাটন হয়েছে, এরকমভাবে বিলিভ করে, তো মেন্টালি একটুখানি উইক ফিল করে, তখন কিন্তু বডওয়ানা স্তোত্রম খুব হেল্প করে। ওটার মধ্যে অনেকগুলো বীজ মন্ত্র আছে, যার কিন্তু আমাদের চ্যান্ট করার অধিকার নাই থাকতে পারে, কেন কি আমাদের সেভাবে দীক্ষা নেই হয়তো, কিন্তু সেটা শুনতে কোনো অসুবিধা নেই, শোনা যায়, শুনতে পারো। আর যাদের দীক্ষা আছে, গুরুদেব আছেন, ওনার পারমিশন নিয়ে ওনার গাইডেন্সে সেটা চ্যান্টও করতে পারো, শুনতে পারো সেটা বডওয়ানা স্তোত্রম। দিস ইজ মাই সাজেশন ফর ইউ উইথ দ্য হনুমান চালিসা। সেটা আমি অফকোর্স, ওটা আরও বেশি মেন্টাল স্ট্রেংথ দেবে। আমার যেই কানেকশনটা ছিল বা আছে উইথ হনুমানজি, while I was going through your profile, I was seeing your connection with Maa Kali. আমার অতটা নলেজ নেই টু ডিকোড বা আপনার কানেকশনটাকে ওয়ার্ডসে ডিফাইন করা। সো I just want to ask you about your connection with Maa Kali. When I was a child, প্রথম যে ঠাকুর বলতে বুঝেছি উনি ছিলেন মা কালী। আমি ঠাকুর ঘরে আমার দিদার বাড়িতে দেখতাম মা কালী ছিলেন। তারপরে আমার মানে মা কালীকে আমার একটা ইনক্লিনেশন চলে এসেছিল, আর তখন থেকেই আমার প্রত্যেক শনিবারে মা কালীর কাছে যাওয়া, সেটাও আমার মধ্যে একটা ফ্রম চাইল্ডহুড একটা এসেছিল। আর যেটা বললাম, এখানে এসে মা আদ্যা কালী, উনি আমার ইষ্টদেবী হিসেবে উনি আমাকে সেই পারমিশনটা দিয়েছেন যে আমি ওনাকে আমার ইষ্টদেবী বানাতে পারি। আর ওনার সাথে তো আমার একটা মা আর বাচ্চার রিলেশন। অ্যাজ আই মেনশনড, আমি ওনার সাথে অনেক সময় আমার রাগও হয় ওনার ওপরে, এতটাই রাগ হয় যে আমি আদ্যাপীঠ যাওয়াটা কিছুদিন বন্ধ করে দিই। আর সেটা আমি জানি যে ওটা জাস্ট একটা সুপারফিশিয়াল একটা আমাদের ওরকম, কিন্তু ভেতরে একটা খুবই ডিপ কানেকশনের জন্যেই সেই রাগটা। আর মায়ের আদ্যা স্তোত্রমটা আমি সেই হয়ে গেছে ইটস লাইক অলমোস্ট 25 ইয়ার্স আমি 3 বেলা থেকে বেশিই করি ওটা, কখনো বেশিই হয়ে যায়। ওটা আমার খুবই প্রিয় স্তোত্রম। আর তার ফলশ্রুতি যখন পড়ি যে মা কীভাবে ওটা চ্যান্ট করলে গ্রেস দেবেন, মা আদ্যা স্তোত্রমটা করলে সবথেকে বড় কথা হচ্ছে কোনো অ্যাক্সিডেন্ট হয় না, অ্যাক্সিডেন্ট থেকে আমরা বাঁচতে পারি, ঘরে চুরি হয় না, কোর্ট কেসেসের মধ্যে ফাঁসবে না, যাদের বাড়িতে সন্তান নেই তারা
সন্তান প্রাপ্তি হয়। মানে এরকম মা এত সুন্দর করে বলছে তুই আমাকে ডাক, আর আমাকে ডাকাটা খুব সোজা। মা নিজেই এটা লেখা আছে যে তুমি খালি বলবে মা তুমি খাও তুমি পড়ো, এইটুকুই বলতে হয়। আর তার সাথে স্তোত্রমটাও তুমি যদি করো খুবই ভালো। তো ওইটা একটা হ্যাবিট হয়ে গেছে। যে কোনো একটা ধরো একটা ভালো কিছু খেলাম, খাওয়ার আগে আমি একটু মাকে বলি মা তুমিও খাও, তুমি একটু মানে একটা কোনো জামা কিনলাম মা তুমি একটু পরো। এরকম ভাবে মায়ের সাথে একটা রিলেশন বিল্ড হয়েছে আমার এই 25 ইয়ার্স ধরে মা আদ্যা কালীর সাথে। আর এই করতে করতে মাই গাইড করছে কিভাবে কি করতে হবে, মাই গাইড করছে। আমি কিছুই জানি না, আমি তো বলি আমি কিছুই জানি না, তুমি তুমি দেখো, তুমি আমাকে গাইড করো। অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট ওয়ে। একটা অপত্যা ভাব যেটা বলে, অ্যাজ আ শিশু তুমি যদি মাকে ডাকো, মা নিজেই এসে তোমাকে টেনে নিজের কাছে একদম বুকের মধ্যে তোমাকে নিয়ে নেবে। তো সেইভাবে আমি মাকে ডাকি। আর এটা কিন্তু গুরু কৃপা দিয়েই হয়েছে। আমার গুরুদেবই আমাকে সেইভাবে পথ দেখিয়েছেন যে তুই ভক্তি মার্গে যা, এভাবে কর। তো ইট টোটালি ফিলস লাইক ডিভাইন গ্রেস। এটা ডিভাইন গ্রেস ছাড়া হবেই না। আর মা কালী বলতে আমরা কি বোঝাই, আর যেটা তোমাকে বললাম প্রত্যেক শনিবারে আমি যাই। এখানে আমি কলকাতায় এসে দেখলাম যে প্রত্যেকটা ইভেন রাস্তার ধারে যে মন্দিরগুলো, ছোট ছোট মন্দির আছে, সেখানেও কিন্তু আমি দেখি শনিদেব আছেন। আর মা কালীর সাথে শনিদেব সবসময় থাকবে। শনিদেবের যে দেবী হচ্ছেন মা কালী। আর আমরা সবাই শনিকে ভয় পাই। শনিকে ভয় পাওয়ার কিছু না। মা কালীর যদি তুমি শিশু হও না, ডিভোটি হও, শনিদেব তোমার উপরে মানে বলতে পারো প্রসন্ন থাকবে, একদম হ্যাপি থাকবে। ইউ ডোন্ট হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। কেন কি মা কালীর শিশু হওয়ার জন্য প্রথমে তোমাকে তোমার ইগোটাকে নামাতে কি ওটাকে একদম শেষ করতে হবে। তুমি না করলে মাই শেষ করে দেবে। মা তো মানে রক্তবীজ, দ্য ডিমন রক্তবীজকে উনি পুরো মেরে ফেলেছেন। তো রক্তবীজ তো আর বাইরে নেই, সেটা হচ্ছে আমাদের ভেতরে। আমাদের যা ভাইসেস আছে, সেটা তুমি বলো ইগো, ইয়োর লাস্ট, ইয়োর গ্রিড, ইয়োর অ্যাঙ্গার, এগুলোকে সব ছেড়ে দিতে হবে। নিজে না করলে মা কিন্তু করে দেবে। সেখানে কখনো কিছু পেলাম আর খুব তার জন্য নিজেকে আমি খুব প্রাইড নিলাম বা অন্যকে আমি ছোট মনে করতে লাগলাম, তখন কিন্তু মা ভাববে না এ আমার বাচ্চা। তখন কিন্তু মা ঠিক মনে করিয়ে দেবে এটা কিন্তু থামো। এটা যখন আমরা করি, আমরা আমাদের ইগোটাকে ছেড়ে আমরা কিন্তু মাকে দেখতে পারি, তখন মা কিন্তু আমাদের জার্নিতে হেল্প করবে, উইচ ইজ আওয়ার জার্নি অফ লিবারেশন, যেটাকে আমরা মোক্ষ প্রাপ্তি বলি। সেদিকেই তো আমরা এগোচ্ছি। দ্যাট ইজ দ্য গোল অফ আওয়ার হিউম্যান লাইফ, মোক্ষের দিকে এগোনো। তো মা সেদিকে নিয়ে যায়। আর মা প্রচণ্ডভাবে শক্তি, মা তো হচ্ছে শক্তি। মা সে আমাদের শক্তিটাও দেন এই জার্নিতে এগোনোর জন্য। তাই জন্যে উনি হচ্ছে মা কালী। কালী শব্দটাই কাল থেকে এসছে। কাল ইজ বোথ এমিনেন্ট ফর টাইম অ্যান্ড ডেথ। শি ইজ দ্যাট ফার্টাইল উম্ব। উনি হচ্ছে সেই গর্ভ যেখান থেকে আমরা সবাই এসছি, আর আমরা সবাই কিন্তু শেষও হব। এটা কিন্তু ভুললে হবে না। এটা কিন্তু মা, উনি শেষ উনি শুরু। দ্যাট ইজ ওয়াই শি ইজ ব্ল্যাক ইন কালার অলসো। কালী বলতে কালো আমরা জানি, বিকজ ব্ল্যাক অবজর্বস এভরিথিং, শি উইল অবজর্ব এভরিথিং। সেই জন্য আমরা বলি না মা আমাদের খারাপটাও নেবে, আর যদি সেখানের মধ্যে অহংকার রাখি মা ভালোটাও টেনে নিয়ে যাবে। আর সেই জন্য একটা বাচ্চার মতন কোনো ইগো প্রাইড কোনো কিছু ছাড়া মাকে শিশুর মতন ডাকো। দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে। দ্যাট ইজ মাই রিলেশনশিপ উইথ মা আদ্যা কালী। আমার এই ফেজটায় সেটা একটা জিনিস শুরু হয়, উইচ ইজ এভরি স্যাটারডে আই গো অ্যান্ড মানে আমি কালীঘাটে যাই একবার। মানে এভরি স্যাটারডে আমি চেষ্টা করি। এবার যদি আমি নেই কলকাতায় বা কিছু সেটা আলাদা, বাট আই ট্রাই অ্যান্ড ভিজিট কালীঘাট ওয়ান্স আ উইক, প্রেফারেবলি অন আ স্যাটারডে। অ্যান্ড মেজরিটি দিন যা ট্রিমেন্ডাস ভিড় থাকে, একদম ভেতর অবধি ঢোকা যায় না, বাট কিছুক্ষণের জন্য হলেও যদি 5 মিনিটও হয় আমি জাস্ট কালীঘাটটায় যাই, একটু আশপাশটায় জাস্ট স্টে ফর 5 minutes, and I
কাম, এবং সেটা কেন আমি জানি না, আমার ভালো লাগে। আই ফিল গুড। এখন ওটা আমার একটা হ্যাবিটের মতোই হয়ে গেছে। মানে নট আ লট অফ পিপল নো দিস অ্যাবাউট মি, বাট এটা খুবই ভালো হ্যাবিট, অ্যান্ড আই জাস্ট ওয়ান্ট টু কনভে দিস মেসেজ টু এভরিওয়ান। শনিবারে মা মানে যে কোনো কালীঘাট না যেতে পারলেও যে কোনো কালী মন্দির, যদি কালী, অনেকরা হয়তো বেঙ্গলের বাইরে আছে, তারা যে কোনো শক্তি মন্দিরে যদি যায় খুবই ভালো হবে। খুব মানে কেন কি দেখো, কম বেশি সবাই আমরা ভাবি আমার খুব খারাপ টাইম চলছে বা আমার মতন এটা হচ্ছে না। তো শনিবারে একটা শক্তি মন্দির, কালী মন্দিরে যাওয়া খুবই ভালো। আর সেই ক্ষেত্রে তুমি কালীঘাটে যাচ্ছ, সেটা হচ্ছে কালীর শক্তিপীঠ, তো খুবই ভালো, এটাকে তুমি ছাড়বে না। আর ইটস আ মা কিন্তু সবাইকে ডাকে না, তুমি কালীঘাট যেতে পারছো এভরি স্যাটারডে, ওটাও কিন্তু মায়েরই কৃপা। তো এটাকে তুমি, ইউ শুড ফিল লাকি অ্যাবাউট দিস। অ্যান্ড যারা মায়ের পুজো করে তারা কিন্তু মাকে পায়, এটা আমি বলতে পারবো। আর শনিবারে যাওয়া খুবই ভালো। ইফ ইউ আর গোয়িং থ্রু আ টাফ ফেজ, আ রাফ ফেজ, যেখানে একটু ইনসিকিওর ফিল হচ্ছে বা মনে হচ্ছে থিংস আর আউট অফ মাই কন্ট্রোল, কিছু করতে পারছি না, ফ্রাস্ট্রেটেড ফিল করছো, শনিবারে কালী মন্দিরে যাও। ওখানে কালী মন্দিরে গেলেই কিন্তু হয়তো শনি ঠাকুর তুমি নাও দেখলে, কিন্তু অটোমেটিক্যালি মা কালী মনে হচ্ছে, শনি ঠাকুরও তোমার দিকে কিন্তু তাকিয়ে আছে, তোমাকে ব্লেস করছে। যখনই আমি চেষ্টা করি টু মেডিটেট বা একটু চোখ বন্ধ করে জাস্ট কিছুটা সময় নিজেকে দেব, মাথার মধ্যে দের ইজ এ লট অফ কেয়স দ্যাট হ্যাপেন্স। সেইটা ইউজুয়ালি নেগেটিভ থটস, খারাপ জিনিস যেগুলো হয়েছে, বা র্যান্ডম থিংস কাম ইন টু মাই মাইন্ড, তখন কীরকম একটু টাফ হয়ে যায় ওই সময়টায়, যে আমি কনসেন্ট্রেটটা করতে পারছি না। সো এই জিনিসটা কি নর্মাল? মানে সো মেনি থটস কামিং, ফ্লাডিং ইন ইউর মাইন্ড? অ্যাবসলিউটলি, বলাই হয় অ্যাটলিস্ট 60,000 থটস আমাদের ভেতরে আসে। এখন দ্য মেইন থিং ইজ, আমাদের যা এখন লাইফস্টাইল, উই আর মোর ফোকাসড আউটসাইড। আমাদের ফোকাসটা কত কিছুতে রয়েছে, আর তুমি যেটাতে ফোকাস করবে তোমার এনার্জি সেটাতেই যাবে। আর যেখানে তুমি এনার্জি ডাইরেক্ট করবে সেটাই কিন্তু তোমার জীবন হবে। তুমি ধরো একটা নেগেটিভ, তোমার সেরকম একটা ফ্রেন্ড সার্কেল হলো, যে মানে পজিটিভ কিছু পাচ্ছ না, তুমি দেখবে আস্তে আস্তে ওরকমই হবে। তো ডাইরেক্টলি ওইভাবে মেডিটেশনে ফার্স্ট অফ অল বসা উচিত না। আই উইল টেল ইউ হাউ টু ডু দ্যাট, বাট লেট মি এক্সপ্লেন টু ইউ যে এই থট, এই কেয়স, সেটা বাইরে থাকবে, আগেও ছিল হয়তো, এখনও হয়। আগের দিনে মানে সেভাবেই ছিল, কিন্তু তখন কি ছিল, কিছুটা একটা সোশ্যাল ফ্রেমওয়ার্ক সেরকম ছিল, বা একটা ট্র্যাডিশন আর কালচারের মধ্যে রুটেড ছিল আমাদের, ধরো অ্যানসেস্টার্স বলতে পারো। তো সেই জন্যে ওরা সেভাবে নিজেকে শান্ত করতে পারতো। আমাদের এখন লাইফটা খুব ফাস্ট পেসড, আর এনার্জি ইজ স্ক্যাটার্ড অ্যাজ আই মেনশনড। তো সেই জন্যে আমরা ভাবি যে ওই স্ক্যাটার্ড এনার্জিটাকে চোখ বন্ধ করলেও কিন্তু সেটাই ভেতরে রিফ্লেক্ট হচ্ছে। প্রথমে যখন তুমি ধ্যান করবে, ডাইরেক্টলি তুমি বসবে না, সেটার একটা নিয়ম আছে, একটা পদ্ধতি আছে। একটুখানি ফ্রেশ হওয়াটা দরকার প্রথমে। যারা একদম রেগুলার মেডিটেটার্স, তারা যে কোনো সময়ে বাসে যেতে যেতেও মেডিটেট করতে পারবে, কিন্তু অ্যাজ আ বিগিনার ইউ সেড, তুমি যখনই চেষ্টা করো, ভেতরে একটা বাইরের কিওসটা ভেতরেই থেকে যায়। তো তুমি কি করবে, সেইভাবে একটু অ্যাম্বিয়েন্সটা বানাবে, নিজে একটু সেইভাবে ফ্রেশ হয়ে বসা, একটুখানি বডিটাকেও সেইভাবে তৈরি করা। সারাদিন হয়তো বডিটা ব্লকড ফিল করছে, একটু কিছু মুভমেন্ট করে নিলে, হালকা ধরো স্ট্রেচ মতন করে নিলে, সো দ্যাট দের ইজ ফ্রি ফ্লোয়িং এনার্জি শরীরের মধ্যে। তারপরে ক্রস লেগ বসাটা ভালো, স্পাইনটা সোজা রাখাটা খুবই দরকার। কেন কি, at the end it's the energy, when you meditate the goal is the energy should rise up through your spine. It should rise up through your spine and go up. Okay, that is the main purpose of the meditation.
এটা প্রথমেই হয় না, ওটা পরের দিকে হয়। আর তুমি যখন বসবে স্পাইনটাকে কিন্তু প্রথম থেকে সোজা রাখার চেষ্টা করবে। অ্যালাইন ইয়োর স্পাইন, সিট ভেরি কমফোর্টেবলি, ক্রস লেগড। ইউ অলসো ক্রস দেয়ার হ্যান্ডস, এরকম করে ক্রস করে কোলের মধ্যে রেখে নেবে। চোখটাকে আস্তে করে বন্ধ করে প্রথমে ব্রিদিংটাকে রেগুলেট করো। ব্রিদিংটা ফাস্ট থাকে সারাদিন, যেটা বললাম। আমরা কিন্তু কখনোই অ্যাওয়্যার থাকিও না যে আমার ব্রিদিং কীরকম আছে। প্রথমে তুমি তোমার নিঃশ্বাস প্রশ্বাসের দিকে মনটা দেবে। নিঃশ্বাস যখন নেবে তুমি ভাববে একটা ঠান্ডা বাতাস ঢুকছে আমার নাক দিয়ে। যখন প্রশ্বাস ছাড়বে ভাববে যে আমি সারাদিনের ক্লান্তিটাকে বের করছি। শরীরের ক্লান্তি বলো, মনের ক্লান্তি বলো, ইভেন ইমোশনাল টায়ার্ডনেস থাকে, সেগুলোও আমি ব্রিদ আউট করছি। এইভাবে নিজেকে একটু ফিল করাবে, ব্রিদিংয়ের দিকে অ্যাওয়্যার করাবে। তুমি পুরো মাইন্ডটাকে সেভাবে ব্রেথের দিকে দেবে। আস্তে আস্তে তুমি নোটিস করবে তোমার ব্রিদিংটা খুব স্লো এবং অনেকটা গভীর হয়ে এসছে। আর যখন তোমার ব্রিদিংটা গভীর হয়ে যাবে, ভেরি ডিপ ব্রিদিং হতে লাগবে, তখন তোমার থটস কম আসতে লাগবে। অটোমেটিক্যালি থটস আর মাচ লেসার। এখন যখন থটসটা কিন্তু আসবে, এটা বলবো না যে থটস একদম আসবে না। যদি একটাও থট আসে, তুমি সেটাকে কিন্তু ব্লক করার চেষ্টা করবে না, কিন্তু আই ডোন্ট ওয়ান্ট টু থিঙ্ক, এরকম করবে না। তুমি যে ওটা করবে তুমি ওটাই থিঙ্ক করবে। সো ডোন্ট ট্রাই টু ব্লক এনি থট, ইউ বি অ্যাজ ইউ আর। তুমি নিজেকে কি বলবে যে আই এম জাস্ট অ্যান অবজারভার। এই শরীরে কি চলছে, এই মাথার ভেতরে কি চলছে, সেটাকে খালি আমি কিন্তু দেখছি। আই এম জাস্ট অ্যান অবজারভার। ধরো একটা সিনেমা যখন দেখি, অ্যাকশন হয়, এন্টারটেনমেন্ট, দেয়ার আর সো মেনি থিংস হ্যাপনিং। ওটা কি আমার রিয়েল আমরা ভাবি যে আমাকে মারছে? না, উই নো ইটস জাস্ট হ্যাপেনিং দেয়ার। সেইভাবেই তুমি নিজেকেও বোঝাবে যা হচ্ছে ইটস জাস্ট হ্যাপেনিং দেয়ার, it's not affecting me. You just say it's not affecting me, I'm just an observer. এইভাবে নিজেকে অটো সাজেশনস তোমাকে দিতে হবে। তুমি দেখবে অনলাইনে অনেক গাইডেডও তুমি পাবে এগুলো। আর নিজে করলে খুবই ভালো। ব্রেথ রেগুলেশন, ডিপ ব্রিদিংয়ে আসা, আর নিজের যা থটস আসছে সেটার দিকে অ্যাওয়্যার থাকা। আর যদি এমন কোনো থট আসে যেটা খুবই ডিস্টার্ব হলো, তুমি ধরো একটা স্ট্রেসফুল থট আসলো, তখন তুমি কি করবে? তুমি খালি ব্রিদিংয়ে আবার মাথাটাকে নিয়ে যাবে। কুল এয়ার, এক্সেল, রিল্যাক্স ইয়োর মাসলস, রিল্যাক্স ইয়োর মাইন্ড। নিজেকেই বলবে আমি ব্রিথ ইন করছি, ব্রিথ আউট করছি। আবার ব্রেথে যখন তুমি অ্যাওয়ারনেসটা নিয়ে যাবে, ওই থটটা সরে যাবে। আবার দেখবে কি চলছে, হয়তো অনেকগুলো থট আসবে, সেরকম একটাও যদি থট আসে, ব্রেথে আবার অ্যাওয়ারনেসটা নিয়ে এসো। So you are just training yourself to meditate. You cannot meditate in the first day itself. তোমাকে নিজেকে ট্রেন করতে হবে। এইভাবে বলে ট্রেন করতে 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 এমন একটা টাইম আসবে যখন তুমি একটা নিউট্রাল স্টেটে যাবে। থট আসলেও তোমার কিছু যায় আসছে না, স্ট্রেসফুল থট আসলেও তুমি স্ট্রেসড হচ্ছ না। করতে করতে তোমার মাথাটা এতটাই তোমার ভেতরে ইনভার্ট তুমি চলে যাবে যে তোমার ভেতরের যে এনার্জি চ্যানেলসগুলো আছে, সেটা আমি হয়তো পরে তোমার সাথে শেয়ার করব পরের পডকাস্টে। দ্য 3 মেজর এনার্জি চ্যানেলস, আমাদের যে ইরা, সুষুম্না, পিঙ্গলা আছে, সেটা থ্রু দি এনার্জি রাইজ করে। তো দ্যাটস হাউ ইট গোজ, ইউ হ্যাভ টু ট্রেন ইয়ার মাইন্ড। সো নাও, অ্যাজ ফর নাও, তুমি যখনই বসবে চোখ বন্ধ করে প্রিপারেশন নিয়ে বসো। বি অ্যান অবজারভার, দ্যাটস দ্য থিং। এই স্পিরিচুয়াল জার্নিটায় কি কোনো অবস্টাকল আমরা ফেস করতে পারি, বা যদি সেটা করি তাহলে তখন কি করতে হবে আমাদের? অবস্টেকলস তো লাইফে দেখো এমনিতেও আসবে, ইটস হাইজ অ্যান্ড লোজ। ইটস অল অ্যাবাউট ইয়োর ফোকাস। অ্যাজ আই মেনশনড, তুমি যেটাতে ফোকাস বেশি করবে, তুমি সেখানেই তোমার ভেতরের এনার্জিটাকে ডাইরেক্ট করবে। যেটাতে তুমি তোমার এনার্জি দেবে, দ্যাট বিকামস ইয়োর লাইফ। এখন তুমি যদি অবস্টেকলসকেই তুমি খালি ফোকাস করো, তো তোমার অবস্টেকলসটাই তোমার লাইফ হবে। আর তুমি যদি দেখো যে না, আমি এটার থেকে বেরোতে পারছি, বেরোবো, তাহলে তোমার ওই ফাইটিং স্পিরিটটাই তোমার লাইফ হবে, তুমি এগিয়ে যাওয়াটাই তোমার লাইফ হবে। অবস্টাকলস ইন স্পিরিচুয়ালিটি ক্যান, ইন এনি কেস, আমাদের ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল,
ইভেন সিচুয়েশনালও হতে পারে, এমন কিছু হলো, জবে বলো, এতে বলো, তুমি হয়তো তোমার প্র্যাকটিসে তুমি আসতে পারছো না, সাধনা করতে পারছো না, বাট ইটস ওকে। তোমার জার্নিটা কিছু আউটসাইড না, ইয়োর জার্নি ইজ ইনসাইড, গোয়িং ইনওয়ার্ড। তো আমি মনে করি ইনওয়ার্ডে কিন্তু কেউ কিছু কারোর হ্যাম্পার করতে পারে না, ইটস ইউ অ্যান্ড ইয়োর জার্নি। তো অবস্টেকলস আসলেও তোমার ফোকাসটা কিন্তু ভেতরেই থাকতে হবে। হয়তো কোনো দিন এমন হলো তোমার বডি তোমাকে সাপোর্ট দিচ্ছে না, ইউ আর নট ওয়েল, ঠিক আছে, তার মধ্যেও কিন্তু তুমি ইনওয়ার্ড, তুমি অ্যাওয়্যার থাকো, অ্যাওয়ারনেস রাখো। অ্যাওয়ারনেসটা খালি ওই আমি সার্টেন দিনের শেষে গিয়ে আমি ধ্যান করলাম তা না, সারাদিনই তুমি অ্যাওয়্যার থাকো নিজে, আমি কাকে কি বলছি, কাকে কিভাবে ফিল করাচ্ছি, কাউকে দুঃখ দিচ্ছি, হয়তো বাই মিস্টেক কাউকে আমি হার্ট করলাম, তো সে অ্যাওয়ারনেসটাও থাকতে হবে কি আমি তাকে গিয়ে অ্যাপোলোজাইজ করে আমি তাকে আবার ভালো ফিল করাবো। স্পিরিচুয়ালিটি ইজ ইন এভরিথিং, বিকজ আমাদের ধর্মই শেখায় সব কিছুতে এনার্জি আছে, খালি ঈশ্বর বাইরে নেই, ঈশ্বর তোমার মধ্যে, আমার মধ্যে, প্রত্যেকটা জিনিসের মধ্যে আছে। তো সেটাকেই বলে বিং স্পিরিচুয়াল, মানে টু ফিল দ্য ওয়াননেস ইন এভরিথিং অ্যান্ড ইন এভরিওয়ান। যতক্ষণ না এটা করব আমরা কখনো নিজেকে কিন্তু কমপ্লিট ফিল করতে পারবো না। স্পিরিচুয়ালিটি মিনস ফিলিং কমপ্লিট, যেটাকে আমরা বলি পূর্ণতা। And the catch is, to feel that wholeness, that completeness, first you have to reduce yourself and be shunno. You have to be nothing, then only you can be everything. And these obstacles don't even matter. Yuvika ma'am, thank you so much. অনেক কিছু জানলাম, অনেক কিছু নতুন শিখলাম। I would like to finish this episode by you saying something to my audience, if you want to, যে কেউ যদি এটা এই স্পিরিচুয়াল জার্নিটা শুরু করতে চায়, বুঝতে পারছে না কীরমভাবে করবে, where to begin, any piece of advice for them? I really don't believe in giving advice, but I believe in sharing my own personal experience. In my life আমি দেখেছি যে নিজের শরীরের কিন্তু যত্ন নিতে হয়, নিজের হেলথ না থাকলে কিন্তু কোনো কিছু জীবনে কিছুই ভোগ করতে পারবো না। স্পিরিচুয়াল অ্যাচিভমেন্ট তো পরের কথা, আমরা নিজেকে মানে ধরো প্রথমে তো ভোগ তারপরে যোগ, তো ভোগটাও তো করতে হবে, কেন কি আমরা লাইফে এসছি, আমরা কেন এনজয় করব না, সব কিছু করব, এনজয় করলেই তাইলেই কিন্তু সেই এনজয়মেন্টের পরে ত্যাগটা আসে, তাই না? তো আমি বলবো নিজেকে খুব সুস্থ রাখো, মনের দিক দিয়ে, শরীরের দিকে, সেটাই আমার সবার জন্য আমার পার্সোনাল অ্যাডভাইস বলবো না, আমার পার্সোনাল লিটল থিং টু শেয়ার। কিপ ইয়োর সেলফ হেলদি, মেন্টালি, physically and emotionally. Thank you so much, Yuvika ma'am. আশা করছি you enjoyed this episode, কারণ I enjoyed it a lot. I learned a lot of things, and I know যে এই এপিসোডটা একদম বেসিকটা ছিল, and while we were discussing, এটাই আমাদের মোটিভ ছিল যে একদম বেসিকটা যাতে আমরা ক্লিয়ার করতে পারি। আই এম ভেরি হ্যাপি উইথ দিস এপিসোড। আই লার্নড আ লট অফ থিংস, অ্যান্ড আই এম শিওর আমাদের অডিয়েন্সদেরও খুব পছন্দ হয়েছে এই এপিসোডটা। ইফ উই গেট আ লট অফ পজিটিভ রেসপন্স, আই উইল সেন্ড ইট টু ইউ, তখন উই ক্যান প্ল্যান ফর আনাদার এপিসোড যেখানে উই ক্যান টক অ্যাবাউট আ লট আদার থিংস। সো Yuvika ma'am, thank you so much for coming. Thank you so much. Thank you. Thank you, Rohit. থ্যাংক ইউ সো মাচ পুরো এপিসোডটা দেখার জন্যে। প্লিজ আমাদেরকে আরও অনেক বেশি সাপোর্ট করুন, কারণ আমাদের সাবস্ক্রাইবার বেস একদমই বাড়ছে না। আপনারা যারাই এই ভিডিওটা দেখছেন, প্লিজ একটু সাবস্ক্রাইবটা করুন, আমাদের ভিডিওস একটু বেশি শেয়ার করুন, কারণ আমরা যত বেশি মানুষের কাছে পৌঁছতে পারবো আমাদের পক্ষে আরও নানান গেস্টদের আনতে সুবিধে হবে। তো একটু আপনাদের এই সাপোর্টটা চাই, কারণ সাবস্ক্রাইব করার জন্য কোনো পয়সা লাগে না, জাস্ট সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করে দিন, ফলো বাটনটা একটু ক্লিক করে দিন, শুধু এইটুকুই আমাদের চাহিদা। তো এরকমভাবে আমাদের একটু সাপোর্ট করতে থাকুন, আর দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।